এবারে ছুটি কাটাতে আমরা চলে গিয়েছিলাম পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে আন্দামান। আমাদের ফ্লাইট ছিল ভোর 5:30 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ পোর্ট ব্লেয়ার পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। 8:30টার মধ্যেই আমরা হোটেলে চেক ইন করে ফেলি। আমাদের রুম ছিল স্ট্যান্ডার্ড এসি। এরপর ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিই। আজ লাঞ্চের পরেই আমরা যাব লোকাল সাইট সিন দেখতে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, মিক্স ভেজ আর এগ কারি। লাঞ্চ শেষ করে আমরা চলে গিয়েছিলাম প্রথমে সেলুলার জেল দেখতে। 1906 সালে কারাগারটি নির্মাণ সম্পন্ন হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত, বিনায়ক দামোদর সাভারকরকে এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। এখন এই দালানটি জাতীয় স্মৃতিস্মারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু চারিদিকের ওপরে নজর দেওয়া হতো। ওনাদের আত্মত্যাগের জন্যই আজ আমরা স্বাধীনভাবে থাকতে পারছি, স্বাধীনভাবে বাঁচতে পারছি। এখন আমরা চলে এসেছি করভানস্কোপ সি বিচ। এরপরে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। করভানস্কোপ বিচ থেকে আমরা চলে গিয়েছিলাম সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো 3টে শো টাইম থাকে, 5:50, 6:50 এবং 7:50। আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু সেলুলার জেলের টিকিট এবং লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট ইনক্লুডিং ছিল। দূরে যে সিটগুলো দেখতে পাচ্ছ সেখানে বসেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হয়। আন্দামানে সব জায়গাতেই আধার কার্ড ম্যান্ডেটরি, তাই আধার কার্ডটা কিন্তু নিজের কাছে সবসময় রাখতে হয়। আর এই যে আগুনটা দেখতে পেলে, এই আগুন কিন্তু বীর শহীদদের কথা ভেবে সারাক্ষণ কিন্তু জ্বলতে থাকে। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। আজকে আমরা পোর্ট ব্লেয়ারে থাকবো। আজ আমাদের আন্দামানের ছিল দ্বিতীয় দিন। আমরা চলে গিয়েছিলাম রস অ্যান্ড নর্থ বে। প্রথমে আমরা চলে গিয়েছিলাম বোটে করে রসে। এটি একসময় ব্রিটিশ ভারতের প্রশাসনিক কেন্দ্র ছিল। এখানে হরিণ, জাপানিজ বাংকার, ব্রিটিশ আমলের ভাঙা চার্চ, ভাঙা বেকারি এবং অন্যান্য সরকারি স্থাপনা রয়েছে। রস দ্বীপ তার ঐতিহাসিক স্থাপত্য ধ্বংসাবশেষের মাধ্যমে পর্যটকদের কাছে আজও খুব জনপ্রিয়। রস ঘুরে আমরা বোটে করে আবার চলে গিয়েছিলাম নর্থ বে। নর্থ বে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য খুব ফেমাস। নর্থ ওয়েতে পৌঁছে এত ওয়াটার অ্যাক্টিভিটিস দেখে আমরা তো ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কোন ওয়াটার অ্যাক্টিভিটিসটা করব। তারপরে গ্রুপের সবাই মিলে আমরা ডিসাইড করলাম আমরা সাবমেরিন আর জেট স্কি করব। সাবমেরিনে আমরা দেখেছিলাম জলের নিচে জীবন্ত মাছ এবং কোরাল। আমরা যে ওয়াটার অ্যাক্টিভিটিস করেছিলাম তার প্রাইস স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। নর্থ ওয়ে থেকে আমরা এখন পোর্ট ব্লেয়ার ফিরছি। আজ আমরা লাঞ্চ নর্থ ওয়েতেই করেছিলাম। কোম্পানি থেকে আমাদের 3 টাইমসের মিল ছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ডিনার আমরা হোটেলে গিয়ে করব। আজ আমরা পোর্ট ব্লেয়ারে থাকবো আর কাল সকালে চলে যাব আমরা হ্যাভলক। আজ আমাদের আন্দামানের তৃতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজ আমরা চলে যাব হ্যাভলক আইল্যান্ড। আমাদের প্রাইভেট ক্রুজ ছিল ম্যাক ক্রুজ। ক্রুজের টাইমিং ছিল সকাল 6টা। ক্রুজ ছাড়তেই আমাদের প্রত্যেকের হাতে একটা করে ব্যাগ দেওয়া হয়। ব্যাগে ছিল ব্রেকফাস্ট। চলো তাহলে দেখি কোম্পানি থেকে ব্রেকফাস্টে কী কী দিয়েছে। একটা লিটল হার্টস, তার সাথে একটা গুড ডে বিস্কিট, একটা কেক, একটা সুইট বান, আর তার সাথে ছিল আরেকটা লাড্ডু। একটা জুসও দিয়েছিল, অবশ্য আমি সেটা খেয়ে নিয়েছি বলে আর ভিডিও করা হয়নি। ক্রুজেও কিন্তু এয়ারপোর্টের মতন টিকিট শো করিয়ে ভেতরে ঢুকতে হয়। ক্রুজেও কিন্তু এয়ারপোর্টের মতন লাগেজ চেকিং, সিকিউরিটি চেকিং, আইডি চেকিং করিয়ে তবেই বোর্ডিং পাস পেলে ক্রুজের ভেতরে এন্ট্রি করানো হয়।
পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে গ্রিন ওশিয়ান, ম্যাক ক্রুজ, নটিকা, আইআইটি ম্যাজেস্টিক এইসব প্রাইভেট ক্রুজগুলো ছাড়ে। এছাড়া কিন্তু গভর্নমেন্ট ফেরিও আছে, সেটার ভাড়া প্রাইভেট ক্রুজের থেকে তুলনামূলক অনেকটাই কম। ক্রুজের টিকিট আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। আমরা চলে এসেছি স্বরাজদ্বীপ অর্থাৎ হ্যাভলক। চলো এবার রুমটা ঘুরে দেখাই। রুমে ছিল এসি, টিভি, ওয়ার্ডরোব, আর আমাদের রুমটা ছিল কিন্তু সি ফেসিং। চলো এবার বাথরুমটা দেখাই। বাথরুমটা ছিল যথেষ্ট পরিষ্কার, বাথটাবও ছিল। এই দেখো, আমাদের রুম থেকে কিন্তু সমুদ্রটা একদম কাছে। রুমে বসেই সমুদ্র উপভোগ করা যাবে। এরপর আমরা চলে গিয়েছিলাম স্কুবা করতে। স্কুবা করতে পার হেড আমাদের ৩,৫০০ টাকা করে লেগেছিল। আপনারা যারা আন্দামানে আসবেন তারা কিন্তু অবশ্যই একবার স্কুবা করবেন। সমুদ্রের নিচে এরকম অপরূপ দৃশ্য সারা জীবন মনে রাখার মতন। আমার তো জলের নিচ থেকে ওপরে উঠে আসতেই ইচ্ছা করছিল না। কি করে যে ১ ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারিনি। স্কুবা করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। প্রথমেই নিয়ে নিলাম পাঁপড়, তারপরে নিয়ে নিলাম ভাত। ভাতের সাথে ছিল ডাল ফ্রাই। তার সাথে ছিল মিক্স ভেজ, আর ছিল ফিশ কারি। লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাব কালাপাত্থার এবং রাধানগর সি বিচ। প্রথমেই আমরা চলে এসেছি কালাপাত্থার সি বিচ। কালাপাত্থার সি বিচে কিন্তু প্রচুর মৃত প্রবাল রয়েছে। এগুলোর ওপর শ্যাওলা জমে দেখতে কিন্তু অনেকটা এখন পাথরের মতন লাগে, কিন্তু এগুলো আসলে মৃত প্রবাল। কালাপাত্থার বিচ থেকে আমরা এখন চলে যাব রাধানগর সি বিচ। আমরা এখন চলে এসেছি হ্যাভলকের ফেমাস রাধানগর সি বিচে। রাধানগর সি বিচ এশিয়ার সেরা ৭ নম্বর সমুদ্র সৈকত নামে ঘোষণা করা হয়েছে। এছাড়াও কিন্তু এটা ব্লু ফ্ল্যাগ বিচ। রাধানগর সি বিচ গ্লোবালি সার্টিফাইড। আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন। এখানে চেঞ্জিং রুম রয়েছে, চেঞ্জিং রুমগুলো বেশ পরিষ্কার। বিচ থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি ডিনারে। ওনাদের বুফে সিস্টেম রয়েছে, যেটা আমার খুব পছন্দের। আজ ডিনারের মেনুতে ছিল স্যালাড, রুটি, ভাত, ডাল ফ্রাই, আর তার সাথে ছিল মাটার পনির। ওনাদের খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। ডিজার্টে ছিল সুজির হালুয়া। চলো এখন তাহলে ডিনার করে নিই, আর আজ রাতে আমরা হ্যাভলকেই থাকবো। আন্দামানের চতুর্থ দিনে আজ আমরা চলে যাচ্ছি নীলে অর্থাৎ শহীদ দ্বীপে। হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পৌঁছাতে প্রায় ২.৫ ঘন্টা সময় লেগেছিল, কিন্তু হ্যাভলক থেকে নীল যেতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা। ক্রুজে ক্যাফেও রয়েছে, যেখানে কফি, স্ন্যাক্স, ড্রিঙ্ক সব কিছুই পাব, আর এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি নীল দ্বীপে। এখানে এসেই মনে হচ্ছে এখানকার পরিবেশ খুবই শান্ত। জেটির বাইরে গাড়ি অপেক্ষা করছে। আমরা গাড়িতে করে এবারে সোজা চলে যাব হোটেলে। হোটেলে পৌঁছে গেছি। এবার চলো হোটেলটা ঘুরিয়ে দেখাই। এইগুলো কটেজ, আর মেন বিল্ডিং সামনের দিকে। হ্যাভলক বা নীলে দুটো জায়গাতেই কিন্তু জেটি থেকে হোটেলের দূরত্ব ছিল মাত্র ১০ মিনিটে। হ্যাভলকে যেমন ছিল সি বিচ হোটেল, আর নীলের হোটেল সবুজ প্রকৃতির মধ্যে ঘেরা। শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য একদম মনোরম জায়গা। যাদের এরকম শান্ত পরিবেশ পছন্দ তাদের কিন্তু আর বাড়ি ফিরে যেতে ইচ্ছা করবে না। ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি লাঞ্চে। লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব সাইট সিনে। তাহলে চলুন দেখি লাঞ্চে কি কি আছে। মেনুতে কি কি আছে দেখিয়ে দিই। সাদা ভাত, আলুর পকোড়া, পাঁপড়, এখানে একটা মিক্স ভেজ, স্যালাড তো আছেই, আর মাছের ঝাল সর্ষে দিয়ে ডাল। বাহ, বৌদি কেমন লাগছে লাঞ্চ? একদম ঘরোয়া রান্না। বাহ। রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ন্যাচারাল ব্রিজের উদ্দেশ্যে। এখানে কত নারকেল গাছ দেখছেন। আন্দামানে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই ডাব খাবেন। এখানে ডাবের দাম খুব সস্তা।
শহীদ দ্বীপের ন্যাচারাল ব্রিজ একটি প্রাকৃতিক স্থাপত্য। এটি স্থানীয়ভাবে হাওড়া ব্রিজ নামে পরিচিত। এইটাই কিন্তু ন্যাচারাল ব্রিজ। যদিও কলকাতা বিখ্যাত সেতুর সাথে এর কোনো মিল নেই, এটি একটি প্রাকৃতিক খিলান যা চুনাপাথর এবং প্রবালের ক্ষয় দ্বারা গঠিত হয়েছে। জোয়ারের সময় কিছু অংশ জলে থাকলেও ভাটার সময় এটি ভালোভাবেই দেখা যায়। কম জোয়ারের সময় এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী, রঙিন প্রবালও দেখা যায়। এর ওপর দিয়ে হাঁটাও যায়। আমরা ন্যাচারাল ব্রিজ দেখতে গেছিলাম লক্ষ্মণপুর 2। এখন আমরা যাব লক্ষ্মণপুর 1-এ সানসেট দেখতে। এখান থেকে হেঁটে কিছুটা সমুদ্রে যেতে হবে। যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু সানসেট দেখা যাবে, আর যদি আকাশে মেঘ থাকে তাহলে কিন্তু সানসেট দেখা যাবে না। আর দেখো এই মিষ্টি বাচ্চাটাকে কি সুন্দর বালি দিয়ে খেলছে। সমুদ্রের পাশে বসে কি করে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এবার হোটেলে ফেরার পালা। কালবেলা ভরতপুর বিচ ঘুরে সোজা চলে যাব পোর্ট ব্লেয়ার। 6 রাত 7 দিন ভ্রমণের আজ চতুর্থ দিন শেষের পথে। সন্ধেবেলায় কোথাও বেরোনোর থাকে না, তাই হোটেলে ফিরে নিজেদের মধ্যে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটানো যায়। আর আজকে রাতের মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন কষা আর গোলাপজাম। নীলেরও খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। ছোটো কেমন লাগছে বিরিয়ানি? ছোটো বৌদি এক কথা বলে দিল, একদম কমপ্লিট। ওকে, বলছে পুরো কলকাতার মতন বিরিয়ানি হয়েছে। বড়দা সব ব্যস্ত, বলছে একদম ওকে। বৌদি কেমন লাগছে বড় বৌদি? ভালো আছে, এখন বলতে পারছি না, আসলে ভালো। বাহ, খুব সুন্দর। খাবারকে বেশিক্ষণ অপেক্ষা করাতে নেই। এবার আমি খেয়ে নিই, তাহলে দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। এই সি বিচটা নীলের হোটেল থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। ব্রেকফাস্ট করার আগে ভোরবেলা এসে এখানে একবার ঘুরে যেতে পারেন। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর ঠান্ডা হাওয়া আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং। আজকে চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে। আন্দামানের আজকে আমাদের 5ম দিন। এখানে ব্রেকফাস্টে প্রথমে আমি নিয়ে নিলাম লুচি, তার সাথে ছোলার ডাল, সাথে ছিল সিমাইয়ের উপমা। সিমাইয়ের উপমা আমি কিন্তু প্রথমবার খাচ্ছি। এছাড়াও ছিল ব্রেড, জ্যাম আর তার সাথে বাটার। ও আর কিন্তু বয়েলড এগও ছিল। ফার্স্ট করে আমরা এখন বেরিয়ে যাব ভরতপুর বিচ। ভরতপুর বিচে চলে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন ঘর সাজাবার সামগ্রীর এবং খাবারের দোকানও রয়েছে। ভরতপুরের সমুদ্রের জল এবং ঢেউ খুবই শান্ত। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই জলে নামতে পারে। এখন আমরা চলে এসেছি জেটিতে। আমাদের ক্রুজ ছিল আইআইটি ম্যাজেস্টিক। নীল থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। গ্রুপে আসলে কেউ কাউর চেনা না থাকলেও এই কয়েকটা দিনে সবাই সবার চেনা হয়ে ওঠে। আর আপনারা সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে গেছি। আজকে আর কোথাও যাওয়ার নেই। সন্ধেবেলা ফাঁকা, তাই চাইলে কেউ নিজের মতন কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারে। আজ রাতে আমরা পোর্ট ব্লেয়ারে স্টে করব। পোর্ট ব্লেয়ারের হোটেলে আজ রাতের মেনু ছিল স্যালাড, প্লেন রাইস, এছাড়াও ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল ডাল ফ্রাই, মটর পনির, আর ছিল ডেজার্টের সিমাই আর চিকেন।
আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বারাটাং। আজ আমরা দেখব জারোয়া আর লাইমস্টোন কেভ। জারোয়া ফরেস্টের কোনো ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। এখন আমরা বোটে করে চলে যাব বারাটাং। বারাটাং আসার আগে আমাদের কিন্তু আধার কার্ড দেখিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে, আর এটা কিন্তু ম্যান্ডেটরি। এখান থেকে বোটে করে আমরা চলে যাব লাইমস্টোন কেভ। লাইমস্টোন কেভে যেতে গেলে যে বোট খরচা 900 টাকা পার হেড, আর কোম্পানি থেকে এটা আমাদের আগেই বলে দেওয়া হয়েছিল এটা ওন কস্ট। সেম এইখানেও আধার কার্ড দেখিয়ে ফর্ম ফিল আপ করে নাম এন্ট্রি করিয়ে আমরা চলে যাচ্ছি এখন লাইমস্টোন কেভে। চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্য। এই রকম ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে বোটে করে যাওয়া কিন্তু এক অদ্ভুত আনন্দ। এই গুহাগুলি সাধারণত বৃষ্টির জল এবং ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। বোট থেকে নেমে আপনাদের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। এই সময় কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ। আপনাদের ব্যাগে যদি এরকম কোনো জিনিস থাকে তাহলে সেটা বোটে রেখে দিয়ে যেতে হবে। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ, এই গুহাগুলোর গায়ে কেউ স্পর্শ করবেন না। আন্দামান ভ্রমণের আজকে আমাদের শেষ দিন। এখন আমরা ফিরে যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। হোটেলে ফিরে আমরা এখন চলে এসেছি ডিনারে। ডিনারে ছিল রুটি, স্যালাড, পোলাও, প্লেন রাইস, ডাল ফ্রাই, তার সাথে ছিল মিক্স ভেজ, এছাড়াও ছিল চানা মশলা, সিমাই, আর তার সাথে ছিল চিকেন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। আপনারা যারা আমার মতন কোনো চিন্তা ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই ঘুরতে যেতে চান, তারা তাহলে অবশ্যই যোগাযোগ করুন পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে। আমি ওনাদের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। ওনাদের ট্যুর ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই ভালো, এবং খাবারের কোয়ালিটিও এক কথা দারুণ। আন্দামান কেন, যে কোনো জায়গা ঘুরতে গেলে টাইম কিন্তু খুব মেনে চলতে হয়। সেই ক্ষেত্রে ওনারা আগের দিন রাত্রেবেলা আমাদেরকে জানিয়ে দিতেন আমাদের গাড়ি কখন আসবে, আমরা কখন বেরোবো, বা আমরা কটার মধ্যে রেডি হয়ে থাকবো। আন্দামান স্পেশালিস্ট মানে আমার কাছে এখন এক কথায় পূজা ট্রাভেলস ইন্ডিয়া। আমি এখন থেকেই ভেবে রেখেছি পূজা ভ্যাকেশনে ওনাদের সাথে কোথাও একটা ঘুরতে যেতেই হবে। আন্দামান ছাড়াও ওনারা অল ওভার ইন্ডিয়ায় ট্যুর করেন, তাহলে আমার এখন আর কোনো চিন্তাই নেই। আপনারা যারা ঘুরতে যাবেন ভাবছেন, দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলুন পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে। আমার এই আন্দামান জার্নির ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। টাটা।